সড়ক মহাসড়কে কার ও বাইক রেসিং, মাদারীপুরের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে শিশু কিশোররা। ট্রাফিক আইন না মানায় ঘটছে দুর্ঘটনা, সচেতনতায় জোর পুলিশের। উচ্চ মূল্যস্ফীতির বাজারে স্বস্তির বার্তা আনবে নতুন বাজেট, আশা গাজীপুরবাসীর। কৃষি উপকরণের দাম কমায় খুশি মানিকগঞ্জের কৃষকরা। অকাল বন্যায় ফসল ডুবিতে সরকারি সহায়তা না পাওয়ার দাবি ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের কৃষকদের। ব্যাপক অনিয়মের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বর্ষার আগেই বাড়ছে পদ্মার পানি, ভাঙন আতঙ্কে মুন্সিগঞ্জের বাসিন্দা। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি। নদীর বামতির রক্ষায় ৫২৭ কোটি টাকা প্রকল্পের অগ্রগতি ৯০%। এবং খানাখন্দে ভরপুর নারায়ণগঞ্জের মদনগঞ্জ। যানবাহন উল্টে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। জোড়াতালি দিয়ে মেরামত করলেও কিছুদিন পরই আবার নাজুক অবস্থায়। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। মাদারীপুরে শখের বশে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালাচ্ছে শিশু কিশোররা। আঞ্চলিক সড়ক ছাড়িয়ে বন্ধুদের নিয়ে প্রতিযোগিতা করে দাপিয়ে বেড়াচ্ছে মহাসড়কেও। ট্রাফিক আইন না মানায় বেপরোয়া গতিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। হেলমেট ব্যবহার না করায় হচ্ছে প্রাণহানি। জেলা প্রশাসন বলছে, অপ্রাপ্তবয়স্কদের এমন যানবাহন চালানোতে বাড়ছে কিশোর অপরাধ। পুলিশের দাবি, শুধু আইন দিয়ে শিশু কিশোরদের আটকানো সম্ভব নয়, প্রয়োজন সচেতনতাও। শাহাদাত আকনের ক্যামেরায় সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। মাদারীপুরের রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামের আকরাম ব্যাপারীর 15 বছরের ছেলে ইয়াছিন অসুস্থ রোগী নিয়ে 30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছে জেলার 250 শয্যা হাসপাতালে। হর হামাশা প্রতিনিয়তই মহাসড়কে গাড়ি চালাচ্ছে সে। এদিকে 10 বছরের এক শিশু তার 2 বন্ধুকে নিয়ে ঝড়ের গতিতে চালাচ্ছে মোটরসাইকেল। নেই কারোই হেলমেট। ট্রাফিক আইন সম্পর্কে প্রশ্ন করলে উত্তরও দিতে পারছে না এই শিশু। এমনই প্রতিদিনই জেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে শখের বশে প্রাইভেট কার ও মোটরসাইকেল চালাচ্ছে শিশু কিশোররা। নিয়মনীতির তোয়াক্কা না করে এমন যানবাহন চালাচ্ছে তারা। মানছে না ট্রাফিক আইন, এতে হচ্ছে ছোট বড় দুর্ঘটনা। আমার মা অনেক দূর থেকে আসছে, সে বলছে যে আমার একটু কষ্ট করে নামাই দেবে। হলো এই গাড়ি দিছে, তেল আমার দিছে, তোমার বাসা কই? বাসা চালাইতে পারো, অনেক দিন ধরে চালাই গাড়ি। ঘুরতে বেরিয়েছিলাম, হেলমেট ছিল না, এই জন্য মামলা খাইছি। মামলাটা আসলে আমরা 3 জন একসাথে উঠছি, আর হেলমেট আনা হয়নি। জেলা প্রশাসনের দাবি, অপ্রাপ্ত বয়স্কদের এমন যানবাহন চালানোতে বাড়ছে কিশোর অপরাধ। 18 বছরের নিচে মাইনর তাদের বেলায় আসলে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি দেওয়াটা অনেকটা জটিল হয়ে দাঁড়ায়। তারপরও আমরা তাদেরকে কিশোর যে সংশোধনাগার সেখানে আমরা পাঠানোর চেষ্টা করি। তাদের পরিবারকে আমরা সংযুক্ত করি এবং জরিমানা করলে পরিবারকে আমরা জানাই এবং পরিবারকে তার যে অপরাধ এই বিষয়গুলি আমরা অবহিত করি। এদিকে আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রতি মাসে 600 থেকে 700 মামলা দিচ্ছে হাইওয়ে পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ। তবুও কমছে না এমন অপরাধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিবারের পাশাপাশি এগিয়ে আসতে হবে জনপ্রতিনিধিদেরও। গার্ডিয়ান আছে, তাদের এই বিষয়ে কিন্তু সজাগ থাকতে হবে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের থানা পুলিশের সাথে সংযোগ স্থাপন করে বিভিন্নভাবে সচেতনতামূলক আসলে কার্যক্রম আমাদের গ্রহণ করা উচিত। 10 থেকে 16 বছর বয়সী শিশু কিশোরদের দখলে জেলার অধিকাংশ সড়ক। খোঁজ নিয়ে জানা গেছে, এদের অধিকাংশের বাবা প্রবাসী হওয়ায় সহজে যানবাহন চালানোর সুযোগ পাচ্ছে। পরিসংখ্যান বলছে, প্রতি বছর গড়ে এমন যানবাহনে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অন্তত 15 থেকে 20 জন। পঙ্গু হয়েছে অনেকেই। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মাদারীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার, অভিজিৎ। তার সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন জেলা ট্রাফিক পুলিশের টিআই মোহাম্মদ রিজওয়ান রহমান। অভিজিৎ, শহর থেকে গ্রাম, আঞ্চলিক সড়ক থেকে মহাসড়ক, সবখানেই দৌরত্ব বেড়েছে শিশু কিশোর সহ অপ্রাপ্ত বয়স্কদের। তারা হর হামাশা মোটরসাইকেল কিংবা প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহন নিয়ে ছোটাছুটি করছে এবং অকালে প্রাণও হারাচ্ছে অনেকে। তো এই বিষয়ে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন মাদারীপুর জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক
টিআই রেজওয়ান রহমান। আসলে আপনার কাছে জানতে চাই যে এই যে অপ্রাপ্ত বয়স্ক যারা রয়েছে, যারা যানবাহন চালাচ্ছেন এই সড়কে, আপনারা তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা নিচ্ছেন? আপনারা জানে থাকবেন যে আমাদের শহরে দেখা যায় বিভিন্ন সময় অপ্রাপ্ত যে সমস্ত ছেলেপেলেরা আপনার বিভিন্ন যানবাহন চালায়, এর আমাদের সড়ক পরিবহন আইন 2018 সালের অনুযায়ী আমরা এদের বিরুদ্ধে প্রতিনিয়ত আমরা এদের আইনানুগ ব্যবস্থা নিয়েছি। আরও জানবেন, গতকালকে আমাদের জেলার পুলিশ সুপার মহোদয় স্যারের নেতৃত্বে সারা জেলায় একদম আমাদের জেলায় আপনার 5টা থানা বিদ্যমান। এই 5টা থানায় আমরা গতকালকে আমরা স্পেশাল অভিযান করছি। যে সমস্ত আপনার অপ্রাপ্ত বয়স্ক ছেলেপেলেরা যারা আপনার এই বিভিন্ন ধরনের যানবাহন চালায়, এদের বিরুদ্ধে আমরা গতকালকে সারা জেলাব্যাপী স্যারের নেতৃত্বে আমরা আপনার বিশেষ অভিযান পরিচালনা করছি। তাতে প্রায় আমরা আপনার সেইখানে শুধু একদিনেই 2-3 ঘন্টার অভিযানে আমরা প্রায় 50টা গাড়ির, যে সমস্ত গাড়িতে আপনার ত্রুটিপূর্ণ যে সমস্ত যানবাহন পরিচালনা হয়, এদের অ্যাগেনস্টে আমরা আপনার সড়ক পরিবহন আইন অনুযায়ী মামলা দায়ের করি। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, এই যে আপনারা প্রতিনিয়ত মামলা দায়ের করেন, আমরাও দেখি সড়কে বের হলে, তাহলে তারপরও শিশু কিশোররা বারবার কেন এই সড়কে বের হচ্ছে? আসলে এটা বন্ধ করার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? আসলে আমরা তো সড়ক পরিবহন আইন 2018 সাল অনুযায়ী যেটা হয়, আমরা তাদেরকে নিরুৎসাহিত করি, মামলা দেই, বিভিন্ন আইনের আওতায় আনি, যাতে করে তারা কোনোভাবে তারা অপ্রাপ্ত বয়স্ক যারা আপনার যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, এরা যাতে করে সড়কে কোনো ধরনের কোনো মানে যানবাহন তারা না চালাইতে পারে, সেটার বিরুদ্ধে আমরা সবসময় একটা কঠোর ব্যবস্থা আমরা নিরূপণ করি। আচ্ছা, এই যে অপ্রাপ্ত বয়স্ক যারা শিশু কিশোর রয়েছে, তারা এই যানবাহনগুলো আসলে কোথায় পেয়ে থাকে বলে আপনারা জানতে পারেন? এটা সাধারণত দেখা যায় যে আপনার অপ্রাপ্ত বয়স্ক যে বাবার গাড়ি আছে, সে অপ্রাপ্ত বয়স্ক তার বাবাকে না জানায় সে হুটহাট করে বের হয়ে যায়। আবার তার একটা গাড়ি আছে, সে হুটহাট করে এভাবে করে সে বের হয়ে যায়। আসলে এইভাবেই আপনার বিভিন্ন গাড়ি এরা রাস্তায় মানে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত তারা রাস্তায় চলে আসে। এটা বন্ধ যদি করা যায় তাহলে তো সড়ক দুর্ঘটনা কমে আসবে। তো সে ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ, এটা আমরা প্রতিনিয়ত আমাদের সড়ক পরিবহন আইন অনুযায়ী যেটা আছে, আমরা প্রতিনিয়ত তাদের অ্যাগেনস্টে আমরা আইনানুগ ব্যবস্থা নিতেছি। প্রতিনিয়ত আমাদের ধারাটা মানে কার্যক্রমটা অব্যাহত আছে। এই ব্যবস্থাটা কি মানে শুধু কি আর্থিক জরিমানা, না ফৌজদারি কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে? এটা হচ্ছে আপনার আমরা প্রথমে সড়ক পরিবহন আইন 2018 সাল অনুযায়ী যেটা আছে, বিভিন্ন ধারা মোতাবেক যে অপরাধ করে সেই মোতাবেক তাদের অ্যাগেনস্টে আমরা আইনানুগ ব্যবস্থা নিয়ে থাকি। পুরো জেলায় আপনাদের কয়টা টিম কাজ করে প্রতিদিন এই যে ট্রাফিক ব্যবস্থাপনার জন্য? আমাদের পুরা জেলা আমাদের প্রায় প্রত্যেকটা থানায় আমরা ট্রাফিক প্লাস পুলিশ সুপার স্যারের নেতৃত্বে বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র যারা আছে সবাই অপ্রাপ্ত বয়স্ক কোনো ছেলেপেলে যদি সে গাড়ি চালায় বা রেজিস্ট্রেশনবিহীন অথবা ড্রাইভিং লাইসেন্সবিহীন কোনো লোকজন গাড়ি চালায়, আমরা তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম মাদারীপুর ট্রাফিক পুলিশের টিআই পরিদর্শক রেজওয়ান রহমানের সাথে। বলছিলেন দর্শক, সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে। বিভাগীয় সময় আরও থাকছে। দীর্ঘদিন সংস্কার নেই টাঙ্গাইল পৌরসভার সড়ক ও ড্রেনের, 7 বছরেও দৃশ্যমান কোনো উন্নয়ন নেই। বর্ষায় চরম দুর্ভোগে বাসিন্দারা, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। উচ্চ মূল্যস্ফীতির বোঝা বহন করা সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসবে নতুন বাজেট, এমন আশা গাজীপুরবাসীর। স্থানীয়রা বলছেন, কাগজে কলমে সুবিধার তালিকা যতই দীর্ঘ হোক না কেন, এর প্রকৃত সুফল নির্ভর করবে বাস্তবায়নের উপর। কৃষি উৎপাদন বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করার দাবি জানিয়েছেন তারা। এদিকে সরিষা, মরিচ, পেঁয়াজ ও সবজি উৎপাদনে রাজধানীর পাশের অন্যতম জেলা মানিকগঞ্জ। কৃষকদের অভিযোগ, গেল কয়েক বছর ধরে নিত্য প্রয়োজনীয় এসব ফসলের থেকে লাভের মুখ দেখছেন না তারা। তবে এবার বাজেটে সার, কীটনাশকের শুল্ক কমার ঘোষণায় খুশি কৃষকরা। ফসলের উৎপাদন খরচ ও বিক্রয় মূল্যের ভারসাম্য রক্ষায় সরকারের নজর রাখবে প্রত্যাশা তাদের। সরকার যে বাজেট করছে এটা আমরা খুশি। পেঁয়াজ বুনছি, মরিচ বুনছি, এগুলার একটু দাম একেবারেই নাইকে, একটু দাম বাড়লে আমরা তাতে খুশি। সরকার এটা লক্ষ্য রাখতে যাতে আমাদের কৃষকের এই জিনিসের যেন আমরা ন্যায্য মূল্যটা পাই। সরকার ঘোষণাটা দিচ্ছে, এটা যেন বাস্তবায়ন হয়, এটা আমরা আশা করি সরকারের প্রতি। বাজেটে যে ধরনের করছে এগুলা অনেক চিন্তা চেতনার ফসল, এটা অবশ্যই যুগোপযোগী বাজেট। নিত্য প্রয়োজনীয় জিনিস, তারপরে স্বর্ণ অলংকার, এগুলোর দাম কমুক আমরা চাই।
অসংখ্য খানাখন্দের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ভৈরব শহরের 29 নম্বর সেতু থেকে রেলওয়ে স্টেশনগামী 800 মিটার সড়কটি। বেহালে সড়কে চলাচল করতে গিয়ে রিকশা সহ হালকা যানবাহনগুলো মাঝে মধ্যেই বিকল হয়ে পড়ছে। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে ভৈরব স্টেশনে আসা যাওয়ার সময় চরম ভোগান্তির শিকার যাত্রী ও চালকরা। এর আগে সড়কটি নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় 6 মাস না যেতেই নষ্ট হয়ে যায়। এই অবস্থায় টেকসই সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে শিগগিরই সড়কটি সংস্কারের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। বিভাগীয় সময় আরো থাকছে। বর্ষার পানি না আসায় পর্যটক শূন্য নিকলির হাওর। কিশোরগঞ্জে অলস সময় কাটছে নৌকার মাঝিদের। আসন্ন মৌসুম ঘিরে সব ধরনের প্রস্তুতি প্রশাসনের। 2026-27 অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছি সেখানে। এবং এই জন্য আমাদের স্লোগানটি ছিল এরকম, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। এবং এই প্রেক্ষাপটটা আরো বেশি ধারণ করতে হয়েছে, কারণ এর আগে অর্থনীতিটা ছিল পৃষ্ঠপোষকতার অর্থনীতি, কিছু মানুষের জন্য অর্থনীতি, কিছু গোষ্ঠীর জন্য অর্থনীতি, অথবা কিছু অর্গানাইজড গ্রুপের জন্য অর্থনীতি। যে মানুষগুলো অর্গানাইজ না, যারা পৃষ্ঠপোষকতা পায় নাই, যারা অর্থনীতির ভাবনার বাইরে ছিল, আমরা এই মানুষগুলোকে আনার চেষ্টা করেছি। এবং সবার জন্য এই বাজেটে আপনারা লক্ষ্য করবেন, অ্যালোকেশন ওয়াইজ আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে এবং রোড ম্যাপ দেওয়া আছে। শুধুমাত্র যেটা পলিসি নীতিমালা নয়, আমরা কিন্তু রোড ম্যাপ দিয়েছি। এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের কি কি করতে হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। এই জন্য এই বাজেটটি একটু ভিন্নধর্মী, এটার প্রেক্ষাপট কিন্তু একটু ভিন্ন, এটার ভাবনা চিন্তা দর্শন একটু ভিন্ন। এছাড়া গত 1.5 দশকে বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনটা হলো রুল বেসড ইকোনমিক অর্ডার থেকে বিশ্ব সরে গিয়ে একটা প্রোটেকশনিস্ট অর্ডারে চলে গেছে। আগে অর্থনীতি চলতো, সেটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি, বিশ্ব সরে গেছে, বিভিন্ন দেশ সরে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে যুদ্ধ বিগ্রহ, নিউ নর্মাল, এখান থেকে আমরা বেরোতে পারছি না। আজকে ইউক্রেন, কালকে মধ্যপ্রাচ্য, প্রতিনিয়ত কিছু না কিছু ঘটছে, যার কারণে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে, যার কারণে দেশের অর্থনীতিগুলো প্রপার পরিকল্পনার মাধ্যমে একটি অর্থনৈতিক বাস্তবায়নের দিকে হয়ে গেছে। আমাদের বেলায় সেই আরো একটি বড়, কারণ আমরা যেটি ইনহেরিট করেছি বিগত সরকার, তারপর ইন্টারিয়াম গভর্নমেন্ট, তারপরে যুদ্ধ মিলে আমাদের চ্যালেঞ্জ। তো এখানে বিশেষ করে অভিজ্ঞতা বেশি এসছে, আপনারা জানেন জ্বালানি খাতে বেশি বড় অভিজ্ঞতা আসছে। তাছাড়া আগের যে ইনহেরিট করেছে সেগুলো তো আছে। এই প্রেক্ষাপটে বাজেট করতে গিয়ে সবাইকে মাথায় রেখে সবার জন্য বাংলাদেশ এবং এটা অর্থনীতির এবং একটি মৌলিক নৈতিক ভিত্তির উপর একটি দেশ পরিচালনার বিষয়টাও আমাদের বিবেচনা ছিল, যে নীতি নৈতিকতার মাধ্যমে আমরা যেখানে ওয়েস্টফুল কোনো ইকোনমি করতে পারবো, তার উপরে আবার সীমিত সম্পদও রয়ে গেছে। যে কারণে আমরা একটা কথা বারবার বলেছি, আমরা আমাদের ব্যয়গুলো হবে প্রত্যেকটি ব্যয়ের পিছনে, প্রত্যেকটি প্রকল্পের পিছনে আমরা ক্রাইটেরিয়া করেছি, 4টা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে ভ্যালু ফর মানি,
একটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে জব ক্রিয়েশন, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন। এই 4টি কনসিডারেশনের উপর ভিত্তি করে আমরা আগামী দিনের প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়ার কথা পরিষ্কারভাবে বলেছি। সবকিছু মিলিয়ে আমি একটু সংক্ষিপ্ত করে, কারণ আসলে বক্তৃতা দিয়ে বেশি দরকার আপনাদের প্রশ্ন উত্তর। আমরা আসছি কিন্তু আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, এবং যে কারণে আমরা বিশ্বাস করি যে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জবাবদিহিতা, জনগণের কাছে জবাবদিহিতা। তো সেই ভিত্তিতে আমি বেশি দীর্ঘ কোনো বক্তব্য রাখতে যাচ্ছি না, এবং এই বাজেটটি আপনাদের গতকাল 4 ঘন্টার অধিক কাল সময় যে বাজেটটি দেওয়া হয়েছে আমার পক্ষে খুব কঠিন ছিল 4 ঘন্টা ধরে একটা বাজেট বক্তব্য দেওয়া, কিন্তু আমি সুখের সাথে বলছি সবাই ধৈর্য ধরে বসেছিল, সাংবাদিক ভাইয়েরা বসেছিল, সংসদের ভিতরে আনইন্টারাপ্টেড একটা পরিবেশ ছিল, যেটা একটা ভালো সাইন গণতন্ত্রের জন্য। তো সুতরাং আমি আর কিছু বেশি বক্তব্য না, মনে হয় আপনারা বাজেট তো নিশ্চয়ই পেয়েছেন। বাজেট সম্বন্ধে গতকাল আপনাদের কাছে নিশ্চয়ই হস্তগত হয়েছে, যে ইনফরমেশনগুলো আপনাদের হাতে গেছে। আরেকটি নাগরিক বাজেট বলে আমরা একটা প্রকাশনা করেছি, যাতে করে ওয়ান গ্লান্স, এক দৃষ্টিতে আপনারা পুরো বাজেটটাকে কম বেশি বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন, এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে সেটার উত্তরও আমরা দেওয়ার চেষ্টা করব আজকে। তো আমি এই পর্যায়ে আমার মনে হয় আর কোনো বক্তব্য না রেখে আপনাদের সামনে আপনাদের প্রশ্নের অপেক্ষায় আছে, আপনারা প্রশ্ন করতে পারেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে সাধুবাদ জানাই। মাত্র 3 মাসে একটি সুন্দর বাজেট দিয়েছেন। গত 3 মাস আপনারা দায়িত্বে আছেন। আমরা গত 3 মাসে হাজার হাজার লাইনে আপনাদের সমালোচনা করেছি। এখন 3 লাইনে আমি আপনাদের প্রশংসা করতে চাই এই বাজেটটা পাওয়ার পরে। আমার নাম তাকি মোহাম্মদ জুবায়ের, আমি ডেইলি টাইমস অফ বাংলাদেশে কাজ করি। প্রথম প্রশংসা হলো এই যে বাজেটটা আমাদের এসেছে 9,38,000 কোটি টাকার বাজেট। এই বাজেটের আমরা যেটা দেখেছি যে সামরিক খাতের ব্যয় বেড়েছে, কিন্তু একটি সামরিক গোয়েন্দা সংস্থার বরাদ্দ কমানো হয়েছে। অর্থাৎ গত 3 মাসে আমরা যে আপনাদের সমালোচনা করতে পেরেছি নির্ভয়ে, এই বাজেটটা আমাদেরকে মেসেজ দিচ্ছে সামনের দিনেও আমরা নির্ভয়ে আপনাদের যৌক্তিক সমালোচনা করতে পারবো। এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আর আমার প্রশ্নটা হলো, সরকার ইতোমধ্যে ব্যাংক খাতে চলতি যে বাজেটে 40,000 কোটি টাকার একটা বরাদ্দ ছিল ব্যাংক খাতের জন্য। আগামী বাজেটে আপনি প্রস্তাব করেছেন 36,706 কোটি টাকা বরাদ্দের জন্য। আপনার কাছে আমাদের প্রশ্নটা হলো, বাংলাদেশের ব্যাংকিং যে সংকট গত 15 বছরে 16 বছরে যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকটের চূড়ান্ত বিল কত, অর্থাৎ চূড়ান্ত দায় কত তৈরি হয়েছে, এবং শেষ পর্যন্ত এই দায়ের কতটা করদাতাদেরকে পরিশোধ করতে হবে। আর আপনার বাজেট বক্তৃতার একটা ত্রুটি আমার চোখে পড়েছে মাননীয় অর্থমন্ত্রী। আপনার বাজেট বক্তৃতায় কর্মসংস্থানকে কেন্দ্রীয় অগ্রাধিকার দিয়েছেন, কিন্তু কোন জাতীয় কর্মসংস্থানের লক্ষ্য বা খাতভিত্তিক চাকরি সৃষ্টির লক্ষ্য স্পষ্ট করা নেই আপনার বক্তৃতায়। তাহলে আগামী 5 বছরে সরকার কত চাকরি সৃষ্টি করবে এবং কোন খাত থেকে কত চাকরি আসবে? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমি আবুল কাশেম, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করি। মাননীয় মন্ত্রী, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি সুন্দর একটা বাজেট পেশ করেছেন এবং দায়িত্ব গ্রহণের 3-3.5 মাসের মধ্যে, এবং বাজেটটা হচ্ছে আমরা যেটুকু বুঝতে পারছি যে আপনারা ব্যবসায়ীদেরকে বড় ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন যে তারা বিনিয়োগ করবে, কর্মসংস্থান হবে। দরিদ্র মানুষের জন্য আপনারা সোশ্যাল সেফটি নেট বাড়িয়েছেন, সরকারের যে সিগনেচার প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সেগুলির ব্যাপক বিস্তার করছেন। সরকারি চাকরিজীবীদের জন্য আপনি নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন আগামী 1 জুলাই থেকে। মাননীয় মন্ত্রী, 2015 সালে যখন নতুন পে স্কেল বাস্তবায়ন করা হয়, তখনকার অর্থমন্ত্রী বলেছিলেন যে বেতন 100% বাড়ছে, সুতরাং ঘুষ দুর্নীতি কমে যাবে।
কিন্তু আমরা দেখছি এবং এখনো দেখি যে সরকারি হসপিটালে একটা ট্রলি নিতে হলে টাকা দিতে হয়, একটা বেড নিতে হলে টাকা দিতে হয়, ভূমি অফিসে একজনের জমি আরেকজনের নামে খারিজ করে দিয়ে বসে থাকে টাকা খেয়ে। আমরা সাধারণ জনগণ কোনো সেবাই হচ্ছে বিনা পয়সায় পাই না সরকারি অফিসারদের টাকা না দিয়ে। আপনি এটা এনশিওর করার জন্য আপনার সরকার কি করবে সেটা যদি দয়া করে আমাদেরকে স্পষ্টভাবে জানান তাহলে আমরা খুব আনন্দিত হব। আরেকটা বিষয় মাননীয় মন্ত্রী বলতে চাচ্ছি যে আপনার বাজেট বক্তব্যে আপনি উল্লেখ করেছেন যে আপনার সরকার এই আগামী অর্থ বছরে বাজেটের পরিচালন ব্যয় প্রায় 73% থেকে কমিয়ে 66% নামিয়ে আনার চেষ্টা করছে। এটাকে আমরা সাধুবাদ জানাই যে আপনি পরিচালন ব্যয় কমানোর চেষ্টা করছেন, কিন্তু পরিচালন ব্যয়ের বিভিন্ন খাতে বরাদ্দ দেখে আমাদের মনে হয়েছে এখানে অঙ্কের খেলা হয়েছে। যেমন আপনার হচ্ছে ব্যাংক ঋণের সুদ বাবদ যে টাকা বরাদ্দ রাখা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের বলছেন যে প্রকৃত ব্যয় এর চেয়ে বেশি হবে। সাবসিডির ক্ষেত্রে যে বরাদ্দ রাখা হয়েছে সেটাও এর চেয়ে বেশি হবে এবং আমরা দেখছি যে গত অর্থ সাবসিডিতে 19,000 কোটি টাকা। তাহলে আসলে কি এখানে অঙ্কের খেলা হয়েছে নাকি সামনে গ্যাস বিদ্যুতের দাম বা আদার জিনিসের দাম আরো বাড়িয়ে আপনি হচ্ছে সাবসিডি কমানোর চেষ্টা করছেন? এই দুটো বিষয় জানার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী, আমি আপনাকে শুরুতে ধন্যবাদ জানাই একটি বড় বাজেট দেওয়ার জন্য। আমি মিজান চৌধুরী, আমি আগামী সময় আছি। মাননীয় অর্থমন্ত্রী, আপনার কাছে আমার স্পেসিফিক একটা কোশ্চেন। আমরা কি মানে এতগুলো প্রশ্ন তো আর পরে ট্র্যাক রাখা মুশকিল হবে। এটাই লাস্ট কোশ্চেন, এরপর আপনি হয়তো আপনার মতো 3টা কোশ্চেন উত্তর দিতে পারবেন। আমরা প্রশ্নের উত্তর দিতে অসুবিধা নাই, একসাথে না করে, কারণ ট্র্যাক না থাকলে তো প্রশ্নগুলো অ্যাড্রেস করা যাবে না। এটা করেন আপনি, তারপর আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। জি জি। তো আপনি বাজেটে এবার মূল্যস্ফীতি 7.5% পূর্বাভাস দিয়েছেন, এটা আপনাকে ধন্যবাদ। যদিও মূল্যস্ফীতি এখন প্রায় 9 উঠতে চলছে, কিন্তু আমার প্রশ্ন হলো যে এই বাজেটে আপনি অর্থনীতিকে ইনজেকশন দেওয়ার জন্য টাকার প্রবাহ বাড়ানোর একটা লক্ষ্যমাত্রা রেখেছেন। পাশাপাশি বাজেটটা গত বছর চলতি বাজেটের চেয়ে অনেক বড়। এর চেয়ে বড় সংকট হচ্ছে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, এটা সংকট এবং জ্বালানি তেলের মূল্য সংকট। এই 3টা সংকটকে মোকাবেলা করে আপনার যে মূল্যস্ফীতি সেটা আগামীতে কতটা বাস্তবসম্মত সেটা একটু বলবেন। মূল্যস্ফীতি ব্যাপার হচ্ছে, আপনারা তো জানেন মূল্যস্ফীতি 3 মাসের ব্যাপার না। মূল্যস্ফীতিটা গত বেশ কয়েক বছর ধরে ক্রমান্বয়ে বাড়তে 9-এর উপরে 3 বছর ধরে চলছে। এর সাথে যোগ হয়েছে আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিষয়টা এসছে। তারপরে জানেন ব্যাংকগুলোতে যেহেতু বিরাট একটা ক্যাপিটাল ঘাটতি হয়ে গেছে লুটপাটের কারণে, লন্ডারিং এর কারণে, যে জন্য কস্ট অফ ফান্ড কিন্তু অনেক বেশি রয়ে গেছে। এটার প্রতিফলন কিন্তু মূল্যস্ফীতিতে পড়ছে। আর আমদানিকৃত যে পণ্যগুলো সবগুলো দাম বাড়ছে, বিশ্বে বাড়ছে, যুদ্ধের কারণে আরো বাড়ছে। সুতরাং আমরা আশা করছি যে আগামী দিনে আমরা যে রিফর্মসের কথাগুলো বলেছি, রিফর্মসের মাধ্যমে কস্ট অফ ডুইং বিজনেসটা আমরা কমানোর চেষ্টা করছি। আপনি লক্ষ্য করবেন আমাদের দেশে এই একটা ব্যবসা করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত যে কস্টটা আসে, এটা কিন্তু আপনার মূল্যের সাথে যোগ হচ্ছে। যেমন একটা পারমিশন পেতে একটা কোম্পানি করতে 6 মাস থেকে 1 বছর হয়ে যায়, এবং এটা অনেকগুলো ডিপার্টমেন্টে যেতে হয় এবং অনেকগুলো সময় নষ্ট হয় এবং অনেকগুলো জায়গায় তাদেরকে খরচ করতে হয়। আর একটু এর থেকে আর বেশি কিছু বললাম না, খরচ করতে হয়, এটা তো সত্য কথা। দ্বিতীয়ত ব্যাংকের ইন্টারেস্টের কথা আমি বললাম। তৃতীয়ত আমাদের দেশে যে প্রক্রিয়ার মাধ্যমে মালগুলো খালাস হয় পোর্ট থেকে, ওখানেই খরচ
শুরু করে ডেলিভারি নেওয়া পর্যন্ত, বাসায় পৌঁছা পর্যন্ত, ফ্যাক্টরিতে পৌঁছা পর্যন্ত অনেক বেশি খরচ হয়। এই প্রসেসের পুরো প্রসেস একটা ব্যবসার যে প্রসেস, তারপর আপনার বিভিন্ন ডিপার্টমেন্টে ট্যাক্সেশন সহ সব জায়গায় যে আমরা ইনএফিসিয়েন্সি আমাদের আছে, আমাদের বিভিন্ন কস্ট বেড়ে যাচ্ছে, সব কিছু মিলিয়ে আমাদের যে মূল চেষ্টাটা হচ্ছে ইনফ্লেশন, এক্সটার্নাল ইম্প্যাক্টের উপর যে ইনফ্লেশন হয় এটা আমাদের কিছু করার থাকে না। আমরা চেষ্টা করতে হবে এই সিচুয়েশনে আমরা আমাদের কস্টটা কিভাবে কমিয়ে আনতে পারি ব্যবসা বাণিজ্যে। ইতিমধ্যে তেলের মূল্য, গ্যাসের মূল্য ইত্যাদির কারণে আবার একটা ইম্প্যাক্ট হয়েছে, কারণ তেল গ্যাসের মূল্য বাড়ানো মানে ফার্টিলাইজার মূল্য বাড়বে এবং সব কিছুতে এটার একটা রিফ্লেকশন থাকবে। সুতরাং এক্সটার্নালি যে ইনফ্লেশনটা পুশ করছে এটা আমাদের খুব বেশি কিছু করার থাকে না, কিন্তু আমাদের ডোমেস্টিক্যালি যে জায়গাগুলো নিয়ন্ত্রণ করলে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমবে। কারণ আপনারা জানেন আমাদের কস্ট অফ ডুইং বিজনেসে, ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ একেবারে তলানিতে বিশ্বে, ওই মানদণ্ডে আমরা একদম তলানিতে। ইজ অফ ডুইং বিজনেস তলানির অর্থ হলো আপনার কস্ট অফ ডুইং ইজ অলসো গোয়িং হাই। সুতরাং আমরা অ্যাড্রেস করতেছি এই জায়গাগুলোতে। আপনি কালকে বক্তব্যে খেয়াল করেছেন, এগুলো অনেকগুলো ডিরেগুলেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্ট কমিয়ে আনার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। এই পদক্ষেপগুলো যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের ইন্টারনালি কস্ট অফ ডুইং বিজনেসটা যদি আমি কমাই আনতে পারি, এটার একটা ইম্প্যাক্ট ইনফ্লেশনের উপর আগামী দিনে হবে। সাপ্লাই চেইন এনশিওর করতে হবে এবং সাপ্লাই চেইন একেবারে অরিজিন থেকে আমার ডেস্টিনেশন পর্যন্ত গ্লোবাল যে প্রাইসিংটা, এগুলো আমাদেরকে ক্লোজ মনিটরিং করতে হবে। এবং এইখানে আমরা অ্যাডহক বেসিসে কেনাকাটা না করে আমাদের একটা লং টার্ম প্রকিউরমেন্ট প্রোগ্রাম থাকতে হবে। ফর এক্সাম্পল, আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য আমাদের কমপক্ষে 3 মাসের জ্বালানি আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে, আমাদের রিজার্ভে থাকতে হবে। আমাদের ফুড সিকিউরিটির জন্য আমাদের কমপক্ষে এরকম একটা সময় থাকতে হবে। ফার্টিলাইজার সব কিছুতে একটা এই জায়গাটায় যদি আমরা প্রপার প্ল্যানিং এর মাধ্যমে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, এই তেল কেনার সময়, গ্যাস কেনার সময় যে স্পট বাইং আমরা করেছি, স্পট বাইং এ তো আপনি জানেন আপনার কোনো নিয়ন্ত্রণ নেই কষ্টের উপর, আপনাকে যা বলছে তা কিনতে হবে। 2 ঘন্টার নোটিশ, 3 ঘন্টার নোটিশে আপনাদেরকে কিনতে হয়েছে। এই জন্য এই অ্যারেঞ্জমেন্টগুলো বিগত দিনে করা হয় নাই। আমরা একটা লং টার্ম 2026-27 অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অর্থমন্ত্রীর বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 15 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। সকালে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ইয়েস পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে কালকিনি উপজেলার গোপালপুরে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত 15 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় 3 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিভাগীয় সময় আরেকবার। গাজীপুরে মহাসড়কের পাশে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকার আদিব ডাইং কারখানার পাশে ময়লার ভাগাড়ে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার রহস্য ও যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সড়ক মহাসড়কে কার ও বাইক রেসিং। মাদারীপুরে রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে শিশু কিশোররা। ট্রাফিক আইন না মানায় ঘটছে দুর্ঘটনা। সচেতনতায় জোর পুলিশের। উচ্চ মূল্যস্ফীতির বাজারে স্বস্তির বার্তা আনবে নতুন বাজেট। আশা গাজীপুরবাসীর। কৃষি উপকরণের দাম কমায় খুশি মানিকগঞ্জের কৃষকরা। এবং অকাল বন্যায় ফসল ডুবিতে সরকারি সহায়তা না পাওয়ার দাবি ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের কৃষকদের। ব্যাপক অনিয়মের অভিযোগ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের।
এ ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে, এরপর আন্তর্জাতিক সময় নিয়ে। সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। যশোর, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।